সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমরা আজকে গণিত ক্লাস। সহজ পাঠ ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের গণিত ক্লাস হবে দ্বিতীয় শ্রেণীর এবং সেমিস্টার কত? সেমিস্টার হচ্ছে আমাদের দ্বিতীয় সেমিস্টার। তাহলে দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় শ্রেণীর আমরা গণিত ক্লাসটা করব। আমাকে সহযোগিতা করছি সহজ পাঠ স্কুলের অন্যতম শিক্ষক মাহফুজ আমাদের সাথে আছে, কারণ আমি পড়ার সময় অনেক সময় ভুলভাল করে ফেলি, তখন সে আমাকে হেল্প করবে। ঠিক আছে মাহফুজ? জি। তাহলে সামনে থাকো। ওকে, তাহলে আমরা শুরু করছি। এই সাজেশনের সবগুলো তো পড়বাই তোমরা, কিন্তু আমি কি করব, তোমাদের ইম্পর্টেন্ট গুলো যেগুলোকে ভালো মনে হয় সেগুলোকে আমি তোমাদের বোর্ডে বুঝিয়ে দেব, এবং তখন আমারগুলো যদি কমন পড়ে যায় পড়লো, আর না পড়লেও সমস্যা নাই, ওগুলো পারলে তোমরা বাকিগুলো পারবে। ঠিক আছে, এখন আমি শুরু করছি। 1 নম্বরে চলে যাই। অঙ্কে ও কথায় লিখো। অঙ্কে ও কথায় লিখো। এখানে 51 থেকে 100 আমি শুদ্ধ উচ্চারণে পড়ে যাই। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, মূর্ধন্য ষ আকার 59, 61, 62, 63, 64, 65, 66, 67, 80, 69, 70, 70, 71, 72, 72 হ না? ইয়েস, 72, এবার 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। আমাদের 100 পর্যন্ত। এটা একটু বই থেকে বানানগুলো তোমরা শিখে ফেলবে। যদি বানানগুলো শিখতে পারো তখন কি হবে জানো? যদি তোমাদের এইভাবে থাকে, বলবে এই 53 দেয়া আছে, বলবে এটাকে কথায় লিখো। কথায় না? হ্যাঁ, কথায় লিখবে, এটা চলে আসবে। আর যদি এটা থাকে তাহলে উল্টো এটা লিখবে। তাহলে কথা লিখে এবং অঙ্কে লেখা হয়ে গেল, শেষ। মানে আমাদের বাংলাটা শেষ হয়ে গেল। এবার চলে আসে ইংরেজিতে। 51 থেকে 100, এটা খুবই সোজা। 50 আমরা তো 1 থেকে 10 পর্যন্ত পারি। 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত পারলেই হলো। আচ্ছা, তাহলে 51 থেকে শুরু করি। এর জন্য তোমার প্রথমে জানো 50 বানানটা জানো, FIFT 50 মানে 50। 50 এর সাথে 1 যুক্ত করো, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 কি 60। এবার আবার আর তো পড়ার দরকার নেই। 61, 62 এভাবে করতে 69, 70, আবার এরকম করতে 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 79, এবারে কি 80, এবারে 89, এরপরে 90 তে যায় কি হবে? 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, শেষ হবে 100। এই ক্ষেত্রে তুমি যেটা করবা, এটা একটু রাখো। জি হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বানানগুলো শিখতে হবে। যেমন তোমাদের দেওয়া হলো, মনে করো 76, তোমার আগে 70 বানালে একটু SEVEN 76, তাহলে কিন্তু একই সাথে তোমার কথায় হয়ে গেল, অঙ্কে হয়ে গেল। আবার উল্টো দেওয়া থাকে, মানে করো 99 লেখা আছে, তোমরা কিন্তু এইভাবে 99 লিখে দেবে, শেষ। তাহলে আমার শুধুমাত্র ছোট্ট একটা কাজ, মানে তোমাদের, সেটা হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত আর 51 থেকে 100 পর্যন্ত জাস্ট লেখাটা শিখে ফেলো, বলাটা শিখে। তাহলে হয়ে গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন সাজেশনটা দেখি। 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখি? যোগ বিয়োগ। যোগ বিয়োগ এটা কি বলেছে জানো? যোগ বিয়োগ বলেছে 22 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা এবং 32 পৃষ্ঠায় সব। এখানে বেশ কিছু যোগ বিয়োগ আছে। আমরা একটু পৃষ্ঠাতে চলে যাই। আমার মনে হয় এই পৃষ্ঠাতে চলে যাওয়ার আগে আমরা একটু কাজ করি, যে এখানে অনেক ধরনের যোগ বিয়োগ আছে। আমি এখানে কিছু তোমাদের জন্য কয়েকটা যোগ বিয়োগ লিখে রেখেছি। এটা করবা, পাশাপাশি আরো কয়েকটা করলেই তোমাদের হয়ে যাবে। 2 নম্বর, 2 আমাদের কি আছে? যোগ এবং বিয়োগ। আমি কয়েকটা যোগ করে দেখাই শুধু। আমার মনে হয় এটা তোমাদের পক্ষে খুবই সহজ। ধরো একটা যোগ আমি দেখাচ্ছি। 14 নাম্বারটা তোমরা ওর মধ্যে আছে, এখানে যে লেখা আছে না 22, 23, 31 এবং 32 এর মধ্যে আছে। আমি একটা করে দিয়েছি, নাম্বারটা তোমরা না বুঝলে চলবে, অঙ্কটা বুঝলে। 14 যোগ কত আছে? 56 যোগ করবা। যোগ করা খুবই সোজা। আমরা কি করি? সাইডের গুলোকে আগে যোগ করি। 4 আর 6 কত? মাহফুজ, 4 আর 6 কত? 6, 7, 8, 9, 10। ইয়েস, আমরা 6 থেকে গুনবো। 6 এর পর 7, 7, 8, 9, 10, 10 হয়ে গেল। 10 তো আবার বসাতে পারবো না, আমরা একটা বসাবো। 10 এর ডান দিকে কি আছে? 0, আমরা শূন্যটা বসাবো। আর হাতে থাকলো 1, একটা এখানে বসিয়ে দিয়ে 1 5 এর সাথে 1 যুক্ত করলে 6, আর এখানে 1 কত হলো? 7 হয়ে গেল। অর্থাৎ যোগটা কিন্তু খুবই সোজা। আরেকটা যোগ আমি দেখাচ্ছি তোমাকে। দেখো 44 আর 9। আচ্ছা, এখন কি করবে? 9 এবং 4 আগে যোগ করবে। এই 4টার কথা ভুলে যাও।
তাহলে 9 থেকে গুণ 10 11 12 13, তাহলে 13 3 হাতে হয়ে গেছে 1, 1 এর পাচ্ছে 4 এ 5 53 হয়ে গেল। এরপর আরেকটা যোগ এইভাবে দিয়েছে, ধরো 28 দেওয়া আছে যোগ 37 দেওয়া আছে, এটা তোমরা কি করবা? এভাবে কিন্তু এভাবে আর এভাবে একই কথা। এখন এখানে যখন এটা একটা যোগ করেছি, এটা একটা যোগ করেছি, আর এখানে এটা একটা যোগ করব, এই তো, তাই না? ঠিক আছে না? আচ্ছা 8 এবং 7 যোগ করি, 8 থেকে গুণে যে বড়টা থেকে গুণি, 9 10 11 12 13 14 15, 15 কি বসবে? 5 বসবে, হাত থেকে 1, 1 এর সাথে 3 কত হয়? 4, আর 4 এ আর 2 এ 6, 7 হয়ে গেল। অর্থাৎ যোগ করা কোনো সমস্যাই না, আমরা একটু বিয়োগে যাই। হ্যাঁ, একটু বিয়োগে যাই। 2 নম্বর প্রশ্ন করছি। 2 নম্বর প্রশ্ন কি ছিল? অপোজ যোগ এবং বিয়োগ। আমরা যোগ শেষ করলাম, এবার চলে আসি বিয়োগ। একটা বিয়োগ দেখাচ্ছি, দেখো বিয়োগটা ধরো 61, 61 আর এখানে আছে 32, বিয়োগ। বিয়োগগুলো আমরা এখানে বিয়োগ চিহ্ন দিই। হ্যাঁ, এখানে বিয়োগটা অনেক মজার, কঠিন আছে কিন্তু। আমরা এখানে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 1 থেকে 2 বিয়োগ করা যায়? যায় না, যায় না। তাহলে কি করব? 1 এর সাথে এখান থেকে আমরা 1 নিয়ে আসব, এখান থেকে 1 আনা মানে 10 আনা, তাহলে 10 আর 1 কত? 11, 11 থেকে আমি 2 বিয়োগ করব, দেখেন 2 থেকে কোন পর্যন্ত? 11 পর্যন্ত যেতে হবে। এভাবেও করতে পারো, আর এমনি বোঝাও তো যায় যে 11 থেকে 2 বাদ দিলে 9 থাকে, এভাবে বুঝলে আবার তুমি গুনতেও পারো। 2 এর পরে গণনা শুরু করো, 3 4 5 6 7 8 9 10 11, দেখো 9টা করে 3 2 4 4 8 4 4 8 9, তাহলে 9 বসলো। আর এর থেকে যে 1 নিয়ে গেছিলাম, মানে 10 নিয়ে গেছিলাম, এখানে এই 1 যখন নিচে এখানে এসে 10 হয়ে গেছে, আবার যখন আসছে এখানে আমরা 1 হয়ে গেছে, তাহলে 1 এখানে আবার যোগ হবে, ওই একটা দিয়ে ফেরত দিলাম, ফেরত দিলে 3 এ 1 হলো 4। এখন আমরা 9 পেয়েছি, আর হাতে থাকে কত? 1, তাহলে 1 যখন এখানে আসবে তখন আবার 3 এর সাথে যুক্ত হয়ে যাবে 4। এখন 4, 6 থেকে 4 চলে কত হয়? 2 হয়ে গেল 32 বিয়োগ। ঠিক আছে, আরেকটা আমরা করি, কয়েকটা করলে আমাদের হয়ে যায়। আরেকটা করি, এখানে হচ্ছে 74, 74 বিয়োগ 68, এটাও কিন্তু একই প্রবলেম। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব। তোমার যদি সমস্যা হয় স্যার এভাবে কাজ করে পারি না, তাহলে তুমি খাতার মধ্যে এইভাবে করে নিবা, আলাদা এখানে করে নিও, এখানে করে নিও, করে এরপরে এখানে লিখে নিও, তাও হবে, অঙ্ক হবে। তাহলে কি হবে? এখন 4 থেকে 6 8 চলে গেলে যায় কি করে? যায় না। তাহলে 8 এর সাথে আমি কি করব? এখান থেকে 1 নিয়ে যাব, 1 নিলে কত হয়? 5 হয়, 1 নিলে কি হয়? 14 হয়, 1 নিলে 14, মানে এখান থেকে 1 নিব, মানে 1 নিলে 10 হয়ে যাবে, কারণ 10 এর ঘরে দিয়ে বলে 1 এর ঘরে, এখান থেকে 10 হয়ে যাবে 14, 14 সাথে 8 চলে গেলে কোন যাবে? 8 9 10 11 12 13 14, কত হলো? 6 না? এর করো 6, গুণ করতে পারি কিন্তু 6। এরপরে ওই 1 যখন এখানে আবার দিলাম 7 হয়ে গেল, 7 থেকে 7 দিলে 0, খুব তো 6 রয়ে গেল। ঠিক আছে, তো এখন তোমরা যখন এটা করলা, এটা কাছ থেকে এরকম একটা বক্স করে যদি এখানে ছোট রাফ লিখে দাও, যে রাফ করেছে স্যার, আপনি মনে কিছু করেন না, তাহলে এটা বাদ, ওইটাই উত্তর। আরো সোজা হয়, একটু চোখটা খোলা রাখবা, নাকটা খোলা রাখবা, মুখটা খোলা রাখবা। যেমন 68 থেকে 74, 68 74 বলো তো দেখি। 68 পরে 69 70 71 72 73 74, 6 উত্তর এমনি 6, এত কষ্টই করা দরকার নেই। ঠিক আছে, এভাবে করা সম্ভব। ঠিক না বস? জি স্যার। ইয়েস। আচ্ছা, তাহলে আমার দুইটা আমার প্রশ্ন শেষ হয়ে গেল, যোগ এবং বিয়োগ শেষ। 3 কি আছে? 3 আছে, আমার হাতে কাগজ আছে তো মাহফুজ বলতে পারছে না। 3 কি আছে? 3 দেখি কি আছে। 3 আছে গুণ, গুণ 3 আছে গুণ, গুণ ফল নির্ণয় করো। এখানে বলেছি পৃষ্ঠা 61 পৃষ্ঠার 1 নম্বর এবং 93 পৃষ্ঠা 3 নম্বর, এবং অতিরিক্ত কিছু আছে। তো এই সবগুলো মিলিয়ে আমি তোমাকে এখানে 5টা অঙ্ক করে দিচ্ছি, সাজেশন আসতে পারে। এই 5টা অঙ্ক আমি করে দিচ্ছি, তাহলে তোমরা বাকি সবগুলোই পারবে ইনশাআল্লাহ। সাজেশনের ক, এই কটা সাজেশনের, হ্যাঁ, বই থেকে কালেক্ট করে সাজেশন দেওয়া হয়েছে। যেমন দেখো 23 গুণ 3, গুণ করো, গুণ করো, বাদ করো, বিয়োগ করো, হ্যান করো, ত্যান করো, যাই করো, ডান পাশ থেকে আমরা করি। অর্থাৎ এই 3 আর এই 3 আমরা গুণ করবো। 3 3 কত? 59 না?
তিরিকে 9 3 তিরিকে 9 9 হয়ে গেল শেষ। আর 3 দুগুণে 6 শেষ। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। গুণ করা খুবই সোজা। এরপর আরেকটা দেখো খ, সাজেশনের খ, সাজেশনের খ 3 3 3 গুণ করি আমরা। 3 তিরিকে কত? 9 আবার 3 তিরিকে 9 দুইটা 9 লিখলে মতো অঙ্কটা শেষ না? গুণ হলে মনে করে দিও। গ, গ নাম্বারটা দেখো 12 আর হচ্ছে 3 কত করব? 3 দুগুণে 6 3 ওকে 3 3 ওকে 3 হয়ে গেল। এত সোজা কেন অঙ্ক? স্যার উত্তর 99 উত্তর 69 এরকম করে লিখে দিতে হবে। আচ্ছা এগুলো উত্তর লিখে দিতে হবে না? আচ্ছা এখন আমরা তাহলে এই সম্মানিত স্যার বললেন, মাহফুজ স্যার বললেন উত্তরটা লিখে দিতে হবে। উত্তর গুণফল উত্তর উত্তর পুরো লিখতে হবে না, যেটা পুরো নাম্বার পাওয়া যাবে না। উত্তর গুণফল 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 কত? 69 69। হ্যাঁ ঠিক আছে, উত্তর গুণ হয়েছে, গুণ করলাম না, গুণ করার পর যেটা পেলাম এটা গুণফল 69। ঠিক আছে, জি স্যার। তাহলে এইভাবে লিখে দিব আমরা প্রত্যেকটা। হ্যাঁ? এর আগের গুলো আবার একই কথা, উত্তর যোগফল, উত্তর বিয়োগফল, উত্তর যা ইচ্ছা একেবারে মোটামুটি তোমরা ফল ফল ফ্রুটস নিয়ে আসলে চলবে, লিখে দিতে হবে। গেল আমাদের গুণ শেষ। আরো দুটো আছে, আর কিচ্ছু করার নাই, একদম সোজা না পারবা তোমরা। এবার আমরা ভাগ ফলে চলে যাই। 4 4 4 4 4 চারে কি আছে? ভাগ। আমরা ভাগ করব। ভাগের মধ্যে আমরা দেখতে পেলাম যে 70 72 এর 70 এবং 72 পৃষ্ঠার 1 2 নং সব এবং 93 পৃষ্ঠার 4 নং সব সাজেশন সব আছে। আমরা এখানে আমি কিছু ভাগ কিছু আমি আলাদা করে তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ এত কষ্ট করা আমার পক্ষে সম্ভব না, কষ্টকর, এই জন্য নিয়ে এসেছি। হ্যাঁ আচ্ছা, এর আগে আমরা কি করেছি? বিয়োগ করেছি। হ্যাঁ বিয়োগগুলো করলাম, যোগ বিয়োগ করেছি। এবার আমরা ভাগ ভাগ আমরা দেখি। ক আমরা ওই বই যে পৃষ্ঠাগুলোতে আছে না, ওখান থেকে আমরা কালেকশন করে আমি করে দিচ্ছি। হ্যাঁ, এবং বইয়ের সাথে মিলতে পারে না আমি সেটা সমস্যা নেই, তুমি বুঝে করলেই হলো। ক, হ্যাঁ যেমন ক বলা ঠিক হবে না, আমি কোন নাম্বার আমার মনে নেই, জাস্ট অঙ্কটা দেখো। 36 ভাগ 9 আমরা ভাগ করবো। এইভাবে ভাগ আমিও পারবো না, কঠিন, তোমরা আলাদাভাবে ভাগটা করে দিতে হবে। কি মাহফুজ, এভাবে করা সম্ভব? আলাদা করতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? 36 কে 9 দিয়ে ভাগ করবো। এখানে পার্টিশন দিয়ে দিই আলাদা। হ্যাঁ, 9 দিয়ে ভাগ করি। 9 কে 9 ভাগ গুণ করতে নাম তার কোনো বিকল্প নাই। হ্যাঁ, 9 কে 9 9 কে 18 3 9 27 4 9 36 4 9 36। এই তাহলে এখানে কি হবে? 4। আবার লিখি উত্তর ভাগফল। হ্যাঁ, উত্তর পুরোটা লিখবা না, অর্ধেক লিখলেও চলবে। উত্তর ভাগফল ভাগফল 4। তাহলে তুমি পুরো নম্বরটা পেয়ে গেলা। এখানে তোমার মতো তুমি করে নিলাম আলাদা জায়গায়। এরপর আরেকটা আমরা করতে পারি, আরেকটা করি, আরেকটা আমরা দিচ্ছি 72 লেখো, এর 9 দিয়ে ভাগ, এর এইভাবে দেওয়া আছে, এভাবে থাকলে সুবিধা। আমরা 9 নামটা করি, 9 কে 9 9 2 18। এভাবে যদি করো তাহলে বুঝতে হবে তুমি অনেক কাঁচা দুর্বল ছাত্র। আর যে 8 নং 72 7 নং 63 9 নং 81 বলে ফেলতে পারো, তাহলে বোঝা যাবে তুমি ভালো ছাত্র। তাহলে 8 নং কত? 72। ইয়েস, 8 নং 72 শেষ হয়ে গেল। আবার উত্তর ভাগফল 72 8। ভাগফল 8। এবার খুশি? হ্যাঁ ঠিক আছে, আমাদের কিন্তু ভাগও হয়ে গেল। এবার আমরা চলে 5 এ কি আছে? ছোট হতে বড় করে সাজাও। এটা আমি পড়াচ্ছি না, তোমরা ছোট বড় তো চিনবা অন্তত, কোনটা ছোট আর কোনটা বড়। ছোটটা আগে লিখবে, আস্তে আস্তে বড় বড় করতে বড় লিখবা, এটা পারবা। আমরা চলে যাই 6 নম্বরে। 6 নম্বরে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো। এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে লেখা আছে 35 ও 36 পৃষ্ঠা 2 নম্বর। হ্যাঁ, আমি এখানে কিছু তোমাদের জন্য খালি ঘরে কয়েকটা উদাহরণ লিখে নিয়ে এসেছি, এগুলো একটু দেখো। হ্যাঁ,
তাহলেই আমার মনে হয় পারবে। বোঝা যাচ্ছে স্টুডেন্টস? বোঝা যাওয়ারই কথা, তাই না? জি স্যার। আমরা এখন 6 নম্বরে এই খালি ঘর পূরণ করে 6 খালি ঘর পূরণ করো, শূন্যস্থান পূরণ। হ্যাঁ, খালি ঘর পূরণ করবো আমরা। এখানে আমি একটা নাম্বার দিচ্ছি না, এমনি লিখলাম 25 যোগ একটা বক্স, বক্স মানে খালি ঘর, বক্স মানে খালি ঘর সমান সমান 63। এই অঙ্কগুলো করতে হলে একটু বুদ্ধি লাগবে, একটু বুদ্ধিটা খাটাবা বের হয়ে যাবে। হ্যাঁ, একদম সোজা। বুদ্ধিটা কি দেখো, 25 সাথে এইটা কি যোগ ফল, 25 সাথে কিছু একটা যোগ হবে, যোগ করাবো, এটা হবে। চোখ বন্ধ করে বলো তো কোনটা সবচেয়ে পাওয়ার বড়? এটা আমি দেখি নাই, না দেখো আমি বলে ফেলবো এটা বড় না, কারণ এটা এবং এটা যোগ করার পর এটা হয়েছে। তোমার কাছে ধরো 25টা চকলেটস আছে, আমি আরো কিছু চকলেটস দিলাম, ওটা আমি গুনে দেই নাই, তোমার সাথে মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পর তুমি গুনে দেখো 63টা। অবশ্যই এটা 63-র উপরে না, কিন্তু তিনটার মধ্যে সবচেয়ে বড় কে? 63। তাহলে আমি যখন বড় জিনিস বের করবো তাহলে যোগ করবো, ছোট জিনিস বের করলে বিয়োগ করবো। এখন এইটা আমি বের করতে চাই, এটা বের করার জন্য কি করবো? এই দুটা কি করবো? যোগ করে দিব, তাই না স্যার? ভুল হবে তাহলে বিয়োগ করে দেবো, তাই না? এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে করি 63 বিয়োগ 25, একটা বিয়োগ চিহ্ন দেওয়ার চেষ্টা করি। অঙ্কটা এই উপরে বড় হলে আমাদের সমস্যা। 5 কে 13, 3 কি 13 হয়ে যাবে। এখান থেকে 1 আনলে মানে 1 আনলে 10, 10 এর থেকে 13, 13 থেকে 5 বিয়োগ হবে। 5 থেকে 13 মধ্যে যাও 6 7 8 9 10 11 12 13, কি 8 হইছে? 8 5 13 দেখি 8। আর এই 2 কে আবার 1 দিতে হবে না? জি স্যার। 3 হয়ে গেছে। 6 থেকে 3 চলে গেল 3। 38টা চকলেট দিয়েছিলাম, এই 38 হয়ে গেল। তুমি এটাকে দাগ দিয়ে এটাকে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে যদি খাতার মধ্যে কেটে দাও তাও সমস্যা নাই। আর বুঝলো যে তুমি কারোটা দেখালে মনে হয় তুমি সুন্দর না নিজে করছো, ঘড়িটা বসেছে। তারপরে কি? তারপরে খালি লিখতে উত্তর খালি ঘরে লিখে দিতে হবে, শুধু উত্তর। এখানে শুধু উত্তর লিখবা, শুধু উত্তর, উত্তর। আর কেউ যদি একটু যত্ন করে লেখে উত্তর খালি ঘরে 38 বসবে তাও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা একটা 1 নাম্বার গেল। হ্যাঁ, আমরা আরেকটা করি। এটা আরো কঠিন, এটা আমি সবসময় ভয় পাই অঙ্কটা করতে গেলে। তোমরা না বুঝলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে হবে। মাহফুজ বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে বলতো কোনটা বড়, সবচেয়ে বড় কোনটা? এটা না এটা না এটা? তুমি বলো স্যার এটা তো বোঝা যাচ্ছে 43 বড় 13 ছোট, কিন্তু এটা জানি না কিভাবে বলবো বড় ছোট। এটা কি বড় না ছোট? সবচেয়ে বড় হবে স্যার। এটা সবচেয়ে বড় হবে। কেন হবে? কারণ এখানে এমন একটা জিনিস আছে তার থেকে 13 বাদ দেওয়ার পর 43 হয়েছে, তাহলে সবার চেয়ে বড়। তাহলে বড় জিনিস বের করতে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি কি করব? এগুলো যোগ করে দিব, 43 আর 13। খালি আমার বের করতে কোন বড় না ছোট, এই বক্সের মধ্যে যে আছে কি বড় না ছোট। যদি বড় হয় তাহলে যোগ করব, আর ছোট হলে বিয়োগ করব। এবার যোগ করি। 3 3 কত? 6। বলে একটু আমি তো ভুলে যাই। আর 4 1 5, 56। এই 56 কে চুপচাপ এখানে বসিয়ে দাও, হয়ে গেল। 5টা একটু চিকন হয়ে গেছে, অপুষ্টিতে ভুগছি। 56, ঠিক আছে? জি স্যার। হয়ে গেল। তাহলে আরেকটা করে দেই। আমার মনে হয় তোমরা সবই পারো, এগুলা পানি ভাত। খালি যোগ বিয়োগটা বুঝতে হবে, আর বুঝতে হবে কোনটা যোগ করো কোনটা বিয়োগ করো। গ নাম্বারটা বা 3 নাম্বারটা দেখো। এখানে একটা বক্স দিয়েছে, বক্স দেওয়ার পর যোগ করেছে, যোগ দেওয়ার পর 28 লিখেছে, সমান সমানে লিখেছে 75। এবার মাহফুজ বলো আমাকে, এটা আমি চিনি না, এর একটা সংখ্যা, এর সাথে কিছু যোগ করার পর এটা হয়েছে। এটা কি বড় না ছোট হবে? ছোট হবে। কার ছোট? এর ছোট না এর ছোট? ওটার চেয়ে ছোট। এটা কি হতে পারে? উত্তরের চেয়ে ছোট হবে। এর ছোট এটা ছোট হবে? উত্তরের চেয়ে ছোট হবে। এটা চেয়ে ছোট হবে কি? জানি না। আমরা জানি না এটা ছোট না এটা ছোট, তবে এতটুকু জানি এটা সবার বাবা, কারণ এই দুটো যোগ করার পর এটা হচ্ছে। তাহলে এটা ছোট। তাহলে এই 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 3টা শব্দের অক্ষরের মধ্যে বা 3টা সংখ্যার মধ্যে এটা সবার চেয়ে বড় না। যদি সবার চেয়ে বড় হতো আমি তাহলে যোগ করে দিতাম। এখন দেখছি এটা হচ্ছে সবার চেয়ে বড় ছোট, তাহলে ছোট জিনিস বের করতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করে দিব, এটা থেকে এটা
বড় এটা থেকে থেকে এটা Yes. তাহলে 75 বিয়োগ 28 বিয়োগ। এবার বিয়োগগুলো আমরা দ্রুত করে ফেলি। 15 থেকে 8 চলে গেলে 7 থাকে না, হেল্প করে ভুল হয়েছে। আর এটা 3 হয়ে গেল, 4 থেকে 3 চলে গেলে এই 7 থেকে 3 চলে গেলে 4 47। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এটাকে বক্স করে দিয়ে ক্রস করে দিও, বাদ সাইডে নিয়ে বসছি। দেখ 47 47 আর যোগ করো, 7 এ 8 15 15 আসলে 1 1 এ 5 6 7 হয়ে গেছে। উত্তর 47। 47 আবার চেক করে দিলাম। চেকটা কিভাবে করলাম? আমি এটা যোগ করে দেখলাম এটা হইছে, এটা চেক হয়ে গেল। ওকে, এরপরে উত্তর লিখে দিতে হবে না? উত্তর না লিখলে স্যাররা বুঝছে না যেটা উত্তর। স্যাররা তো বোকা কেন? হ্যাঁ, আসলে স্যাররা বোকা। তোমরা যে চালাক এটা বুঝাইতে হবে। 14 যোগ একটা বক্স সমান সমান 37। এটা কি হবে? এটা আমি করব না, কারণ এটা কি সবার বড় হবে না ছোট হবে? ছোট হবে। কার চেয়ে ছোট? এটা চেয়ে ছোট। উত্তর হচ্ছে মানে যোগফল সবসময় বড়। তাহলে ছোট যদি বের করতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কার থেকে বিয়োগ করতে হবে? বড়টা থেকে। 37 থেকে 14 বিয়োগ করে যেটা হবে সেটা তো বসে দিবে, শেষ। এটা আর করালাম না। এবার উম নাম্বারটা 5 নাম্বারটা বলাতেই হবে। এটা একটু দুষ্ট আছে। 5 নাম্বারটা দেখ, একটা বক্স আছে, বিয়োগ আছে 19 সমান সমান 47। দেখো এবার বড় কোনটা? যেটা নাই সেটা বড় নাকি এটা বড়? কি মনে কি বলে? স্যার এটা তো অনেক চিন্তার বিষয়। চিন্তার বিষয়? কোনো চিন্তার বিষয় না। কারণ আমি দেখো এই চিহ্নটা আমাকে বাঁচিয়ে দিয়েছে মাইনাস, অর্থাৎ এটা অনেক বড়। যার থেকে 9 19 বাদ দেওয়ার পর 47 আছে, এটা সবার বড়। তাহলে বড় জিনিস বের করতে কি করতে হবে? যোগ করতে হবে। অঙ্কটার মধ্যে মাইনাস আছে, আমরা করবো যোগ। একটু উল্টাপাল্টা বিষয় আছে। হ্যাঁ, তাহলে যোগ করবো। 47 লিখি, বড়টা আগে লিখি, 19টা পরে লিখি, যোগ করে দিলাম। 8 কত? এই 9 এর সাথে 9 10 11 12 13 14 15 16 16 6 এর সাথে কত? 1 1 1 এ আর 4 এ 5 5 এ 1 এ 6 6 66। চেক করতে চাইলে কি করবে জানো? এই 66 থেকে 19 বিয়োগ করলে 47 হয়ে যাবে। চেক করি আমরা। 66 আর 19 এটা বিয়োগ করে দেখি ঠিক আছে কিনা। 6 থেকে নাম্বার দাও। 10 11 12 13 14 15 16 7 আর দেখি 1 2 6 থেকে 2 দিলে 4 এই যে 47 হয়ে গেছে। ঠিক আছে। চেক হয়ে গেল না? জি এই স্যার। চেক ফেক এগুলোকে সব ড্রপ করে একটা ক্রস করে দাও। তুমি চেক খাতায় চেক করতে পারো। স্যারকে দেখে দাও, স্যার চেক করে দেখলাম ঠিক আছে কিনা। তাহলে তুমি স্যাটিসফাইড হয়ে গেছে, তাই না? সুন্দর। তাহলে আমরা 6 শেষ আর শেষ হয়ে যায়, 4 একটু আছে। এরপর হচ্ছে প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্ক করবো, 3টা জ্যামিতি করবো, অঙ্ক বিদ্যাবতা শেষ হয়ে যাবে। প্রশ্নের অঙ্কের জন্য কি আছে আমাদের? আমাদের কিছু অঙ্ক আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। আমি পেজ নম্বরটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, কয়েকটা অঙ্ক করাবো, কারণ আমার বিশ্বাস ওগুলো করলেই তোমরা পারবে। প্রশ্নের অঙ্কের মধ্যে ঝামেলাটা কি জানো? ঝামেলা হচ্ছে সবটা বলতে হয়। এমনি তো সারা কিছু বোঝে না, অঙ্কটা করবা সুন্দর করে করে আবার বুঝেও দিতে হবে। তারপরে যদি স্যার দয়া করে তোমার নম্বর দেয়। আসো প্রশ্নের অঙ্কতে চলে যাই। প্রশ্নের অঙ্ক হচ্ছে প্রশ্নের অঙ্ক 8 নম্বরে আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। 51 পৃষ্ঠা, এরপরে আছে 61 পৃষ্ঠা 2 3 63 পৃষ্ঠা। এখন তোমরা পড়লে পাবা এগুলো। আমি কয়েকটা সিলেক্ট করেছি, সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। 51 পৃষ্ঠা চলে যাও। 51 পৃষ্ঠা একটাই অঙ্ক আছে খাতার নিচে, খালি নাম্বার নাই। এই অঙ্কটা একটু আমার ভালো লাগছে, আমি করে দিচ্ছি। তুমি বলো স্যার কেন ভালো লাগে? আসলে ভালো লাগাটা হচ্ছে যার যার রুচির ব্যাপার। ধরো তুমি বাজারে আম কিনতে গেলা, আম কেনার পর আমটা ভালো লাগে, তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা কিন্তু দোকানদারের কাছে ভালো লাগবে এবং তোমার কাছে ভালো লাগবে। এই জন্য অঙ্কগুলো আমার কাছে যেগুলো ভালো লাগছে, টিচার যখন মিসরা যখন খাতা প্রশ্নপত্র বানাতে দেবে যে ওই অঙ্কগুলো দেবে, এটা মিলে যায় আস্তে আস্তে, তোমরাও বড় হলে বুঝবা। এখন এটা আমার কাছে ভালো লেগেছে অঙ্কটা, আমি পড়ি। রাজুর বাবা এক সপ্তাহে, এক সপ্তাহ কয়দিন মাহফুজ? 7 দিন স্যার। 7 দিন। এক সপ্তাহে সে 7 দিন কাজ করে না, একদিন সে হয়তো ঘুমায় বা বাজার করে। 6 দিন কাজ করে, এক সপ্তাহে 6 দিন কাজ করে। তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করবে? তাহলে এক সপ্তাহে কয়দিন? 6 দিন। তাহলে রাজুর বাবা লিখতে পারো, নাও লিখতে পারো, বা তিনি বা সেও লিখতে পারো। আমরা রাজুর বাবাই লিখি। হ্যাঁ, রাজুর বাবা এক সপ্তাহে, হ্যাঁ, এক সপ্তাহে কাজ করে
কয়দিন? 6 দিন। 6 দিন। ছোট্ট বাবুরা তোমাদের একটু কষ্ট হবে, একটু লিখতে হবে, একটু মাঝে মাঝে না হাতের লেখা ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, রাজুর বাবা, বাবার নাম ভুলে গেছে, রাজুর বাবা, মাহফুজ ভুলে দিতে হবে না। রাজুর বাবা 1 সপ্তাহে কাজ করে 6 দিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে 7 সপ্তাহে কতদিন করে দেখি তো? রাজুর বাবা 7 সপ্তাহে কাজ করে। 7 সপ্তাহে অল্প দিন করবে, বেশি দিন করবে? বেশি দিন করবে। ইয়েস। তাহলে আমরা এই 6 কে কতটা গুণ করব? 7 দিয়ে। 7 দিয়ে 3 দিন সমান সমান 6 7 কত? 42। আমরা ছিলাম কোথায়? পৃষ্ঠা 63, অঙ্ক নম্বর 5। উজ্জ্বল, ঠিক আছে? উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? ওকে, তাহলে একটি বইয়ের দাম কত? 4 টাকা। আর একটি বইয়ের দাম 21 টাকা। সে বই কিনবে কটা? 4টি। তাহলে লিখে ফেলি, একটি বই এর দাম 21 টাকা। এই সুন্দর করে কথা লিখতে হবে বাবা। তাহলে 6টা বই কিনবে, 4টা বই কিনবে, 4টি বইয়ের দাম 21 গুণ 4। এখানে টাকা লিখবে, গুণ করো। 4 কে একবার গুণ করলে কত হয়? 4। আর 4 দিকে গুণ 4 মানে 8 টাকা। উত্তর কি হবে? 84 টাকা। শুধু টাকা না? ওকে, তো 84 টাকা। তাহলে আমরা 73 পৃষ্ঠায় চলে যাই। 10 এর 4, এই হচ্ছে আমাদের অঙ্কটা। হ্যাঁ, ঠিক আছে? তাহলে শ্রেণীকক্ষে 12টি বেঞ্চ আছে। যদি শিক্ষার্থীরা 6টি বেঞ্চে বসে, একটা শ্রেণীকক্ষে 12টি বেঞ্চ আছে, তাহলে 6টি বেঞ্চে বসছে। তাহলে শ্রেণীকক্ষে কয়টি বেঞ্চ আছে? লিখুন, শ্রেণীকক্ষে বেঞ্চ আছে কয়টি? 12টি। 12টি। শ্রেণীকক্ষে বেঞ্চ আছে 12টি। শিক্ষার্থীরা কয়টি বেঞ্চে বসেছে? 6টি বেঞ্চে। তাহলে শিক্ষার্থীরা বসেছে, শিক্ষার্থী বানানটা কঠিন, প্রশ্ন থেকে দেখে নিই। হ্যাঁ, শিক্ষার্থীরা বসেছে কয়টিতে? 6টি। বিয়োগ করে দাও, তাহলে 12 থেকে 6 গেলে 6টি। প্রশ্ন উত্তর, তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত আছে? তাইলে এখানে আরেকটু শুদ্ধ করে দিই, যেটা ব্যবহার শব্দটা লিখেছে, আমরাও তাই ব্যবহার শব্দ এখানে লিখে দিই। এগুলো শিক্ষার্থীরা ব্যবহার করেছে, দেখো কত সুন্দর হয়। শ্রেণীকক্ষে বেঞ্চ আছে 12টি, শিক্ষার্থীরা ব্যবহার করেছে 6টি। তাহলে অব্যবহৃত, প্রস্তুতি যেভাবে আছে সেভাবে লিখে দিই। অব্যবহৃত মানে ব্যবহার করেনি এমন। অব্যবহৃত কয়টি বেঞ্চ? 6টি। উত্তর। এখন আমরা করব 72 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি। দেখো তো ঠিক আছে না? একটি বেঞ্চে 5 জন বসে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে একটি বেঞ্চে 5 জন বসে, এটা তোমরা বাস্তবে ভাববা যে একটি বেঞ্চে যে স্কুলে, তোমরা যদি স্কুলে একটা বেঞ্চে 2-3 জন বা 2 জন বসো, তোমরা ধরো 5 জন যদি বসো, স্কুলে আসবে 45 জন, তাই না? তাহলে 45 জন বসে, 45 জন জন্য কতগুলো বেঞ্চ লাগবে? অবশ্যই 45 কম লাগবে, কারণ 5 জন একটা বেঞ্চে বসো। এই জন্য আমাদের বেঞ্চের পরিমাণ খুব কম লাগবে। তাহলে 45কে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। এই ভাগটা করার জন্য আমাদের লিখার স্টাইলে ভাগটা করব। যেমন দেখো, 5 জন বসে, 5 জন বসে একটি বেঞ্চে। এখন তোমার স্যার বা আম্মু যদি অন্যভাবে লেখায় যে 5 জনের জন্য দরকার হয় একটি বেঞ্চ, এটাও হতে পারে। অর্থাৎ 5 আগে থাকবে, 1 দূরে থাকবে, মানে 5 জন বসে একটি বেঞ্চে। এবার আমাদের কতজন আছে? আমাদের 45 জন। 45 জন বসে 45 বেঞ্চে। আমরা শুধু 45কে 5 দিয়ে ভাগ করে একটি বেঞ্চ। ভাগটা আমাদের দেখাতে হবে, তাই না? দেখাতে হবে ভাগটা। পারবে না? ভাগটা পারবে না, ভাগটা দেখায়নি। এই ভাগ দিয়ে ভাগ দেবো।
তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বপ্নে পাবে নাকি? অত এমনি করতে হবে তো। হ্যাঁ না, আমি বলছি যে কাটাকাটি। না, 5 নং 45 এই ঠিক আছে, 5 নম্বর এইটাকে দেখায় রেখে তারপর তোমার উত্তরটা এখানে জি, লিখতে জি। হবে। এখানে লিখতে হবে কত? 9টি বেঞ্চ। 9টি বেঞ্চ। উত্তরটা কি হবে? 9টি বেঞ্চ। 9টি বেঞ্চ। উত্তরটা হবে 9টি বেঞ্চ। তো লিখবা 9টি বেঞ্চ। হয়ে গেল? কত সহজ আমাদের জন্য। এবার আমরা চলে যাই, এই দেখো তো 75 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্ক ইভা। জি, ইভা 32 টাকায় 1 খালি ডিম। এটা একটু সহজ আছে। প্যাকেট চানাচুর। খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার তো জি, এটা কমন করছে। কমন করে না। আচ্ছা 75 পৃষ্ঠায় কত? 1 নম্বর অঙ্ক, হ্যাঁ? ইভা 32 টাকায় 1 হালি ডিম। দোকানে গেল, 1 হালি ডিম, 4টা ডিম সে কিনলো। কত টাকায়? 32 টাকা। 32 টাকায়। আমরা লিখি তো 1 হালি ডিমের দাম মাহফুজ কত? 32 টাকা। 32 টাকা। 32 টাকা। 1 হালি ডিমের দাম 32 টাকা। এরপর হচ্ছে 30 টাকায় 1 প্যাকেট চানাচুর। তাহলে দেখি 1 প্যাকেট, হ্যাঁ, জি। 1 প্যাকেট। একটু কষ্ট করে লিখতে হবে তোমাদের, হ্যাঁ। চানাচুরের দাম কত? কত? 30 টাকা। বেশি, বাহ, ভালোই পারো মাহফুজ। থ্যাংক ইউ স্যার। এরপরে 6 টাকায় একটি কিছু বিস্কুট কিনবো। তাহলে কিছু বিস্কুটের দাম, কিছু মানে অল্প স্বল্প, হ্যাঁ, কিছু বিস্কুটের দাম কত? 6 টাকা। 6 টাকা। 6 টাকা। এবার একটা দাগ দাও। এই লেখাগুলো কিন্তু ভুল হতে পারে, উল্টাপাল্টা হতে পারে। লিখতে পারো 4টি ডিম সমান সমান 32 টাকা, হ্যাঁ, 1 প্যাকেট চানাচুর সমান সমান 30 টাকা, কিছু বিস্কুট সমান সমান 6 টাকা, এভাবে লিখতে পারো। আমি দামগুলো লিখে দিয়েছি, হলেই হলো, কোনো সমস্যা নেই। এখন কি কি পেলাম আমরা? 32 টাকা পেলাম, 30 টাকা পেলাম এবং 6 টাকা পেলাম। যোগ করো। যোগ করার ক্ষেত্রে 2 0 6, তাহলে 6 আর 2 কত? 8, আর শূন্য যুক্ত করলে হয়ে যায় 9। কি না না, শূন্য যুক্ত করলে পারে না, 8ই থাকে, হ্যাঁ, 8 আর 3 3 6। কি হবে? প্রশ্নের উত্তরটা কি চেয়েছে? সে বাজারে কত টাকা খরচ করবে? তাহলে খরচ, হ্যাঁ, সে মোট খরচ করবে। হ্যাঁ, এটা হচ্ছে মোট খরচ। মোট খরচ হয়ে গেল। মোট খরচ, উত্তর মোট খরচ হচ্ছে 68 টাকা। এটা লিখে নিও, হ্যাঁ। আরেকটা অঙ্ক আমরা করবো, আর 2টো অঙ্ক করলে আমাদের শেষ হয়ে যায়, হ্যাঁ। দেখবা তোমরা বললাম ভাববা যে সাজেশন তো অনেক অঙ্ক, আপনি কম করাচ্ছেন কেন? আমি যেগুলো করাচ্ছি ওগুলো অনেক ইম্পর্টেন্ট। ওগুলো করলে কমন পড়ে যাবে, আবার কমন না পড়লে ওগুলো পারলে অন্যগুলো পারবে। এবার আসো, এবার আমরা চলে যাই 73 পৃষ্ঠা 10-এর 6। দেখো একটু 73 পৃষ্ঠা একজনের 8টি বিস্কিট আছে। 10-এর 6, হ্যাঁ, একজনের 8টি বিস্কিট আছে। ইংরেজিতে বলে বিস্কিট, বাংলা বলে বিস্কুট। বিস্কুট। আমরা তো ওই শব্দটাকে একটু ঘুরিয়ে নিয়েছি আর কি, বিস্কুট। একজনের 8টি বিস্কুট আছে। যদি সে একদিনে 2টি বিস্কুট খায়, খুব চালাক, একদিনে 2টা করে বিস্কুট খায়, তবে সে কত দিনে বিস্কুটগুলো শেষ করবে? তাহলে 2 দিনে খায়, হ্যাঁ, 2টি বিস্কুট খায় একদিনে। 2টি বিস্কুট খায় একদিনে। এটা আমরা বুঝলাম। তুমি বলো স্যার আমি উল্টা যদি লিখি একদিনে খায় 2টা বিস্কিট, এটা হবে না। কারণ দেখো সে কি চাইছে, দেখো সে কত দিনে বিস্কুটগুলো শেষ করবে। দিন চেয়েছে, তার চাওয়া হচ্ছে দিন, যেটা চাইবে সেটা ডান দিকে যাবে। এটা হচ্ছে সূত্র, হ্যাঁ। চেয়েছে দিন, দিনটার পাশে যাবে। আর যদি বিস্কুট চেয়েতো তাহলে বলতাম একদিনে খায় 2টা বিস্কুট। যেহেতু আমাকে ঠিক আছে না বল, জি, যেটা চাইবে সেটা ডানে চলে যাবে। তাহলে 2টি বিস্কুট খায় একদিনে। এবার 8টি বিস্কুট খাবে কত দিনে? 8টি বিস্কুট খায়, কি করবো আমরা? 8কে 2 ভাগ করবো। 8 দিয়ে ভাগ করা আমি শিখি একটু, 8 এইভাবে ভাগ করে দিই, তাই না? 4 দুগুণে 8 হলো, শেষ। তাহলে উত্তর কি হবে? এটা দেখাতে হবে, দেখাবো, এটা কেটে দিব পরে।
রাফ করে দিবে, শেষ। ওটা লিখবে 4টি বিস্কুট। তো 4টি। এবার আরেকটা অঙ্ক, আরো দুটো অঙ্ক আমি করাবো। তোমরা যাও তো একটু 73 পৃষ্ঠা যাও তো, 73 পৃষ্ঠা 7 নাম্বারটা। তাহলে 8টি বিস্কুট খায়, 8টি বিস্কুট খায়, 8কে 2 ভাগ হবে। তাহলে আমরা 8 ভাগ 2 দিলাম। এবার দিনে লিখলাম। এবার আমরা কি করব? 8কে 2 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, এখানে আমরা 8কে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। 8কে 2 দিয়ে ভাগ। দেখো 4 2 মানে 8, তাহলে 4। তাহলে আমরা উত্তর কি লিখবো? উত্তর লিখবো 4 দিন। ঠিক আছে, এটাই মনে বেটার। জি স্যার। তাই না? ওরা ভাগটা, তোমরা এই ভাগটা এর আগের অঙ্কে আমি ভাগ করিয়েছিলাম, এইভাবে করেছিলাম 45 ভাগ 5 এক একটা অঙ্কে। এটা তোমরা কিন্তু 45 ভাগ 5 এটাও লিখতে পারো, তাই না? ওটা লিখতে তোমাদের জন্য ভালো। ওকে, থ্যাংক ইউ। তাহলে জটিল হয়ে যেত। হ্যাঁ, 73 পৃষ্ঠা দেখি। 73 পৃষ্ঠা চলে যাও তো, 7 নম্বর আমরা। 7 নম্বর, একজন লোক 32 টাকায় কিছু ডিম কিনলেন। আমার বইটা দাও। আমার 73 পৃষ্ঠা 7 নম্বর করবো। 73 পৃষ্ঠা 7 নম্বর। হ্যাঁ, 7 নম্বর। একজন লোক 32 টাকায় কিছু ডিম কিনলেন। 32 টাকা কিছু ডিম কিনলেন। যদি একটি ডিমের দাম 4 টাকা হয়, তবে সেই লোক কয়টি ডিম কিনেছে? একটু বোঝার চেষ্টা করো। 32 টাকা দিয়ে, সে 32 টাকা দোকানদারকে দিয়েছে, তারা কিছু ডিম দিয়েছে। যদি একটি ডিমের দাম 4 টাকা হয়, একটি ডিমের দাম 4, তবে এই লোকটি কয়টি ডিম কিনেছে? 32 টাকার কি অনেক বেশি কিনেছে? মানে একটার দামই 4 টাকা, তাহলে 32 টাকা 32 যে কম কিনেছে, তাহলে ভাগ হবে। আচ্ছা, কি চেয়েছে? ডিম চেয়েছে। তাহলে আমরা ডিমের দিকে চলে যাই। 4 টাকায় পাওয়া যায় একটি ডিম। দেখো, তাহলে 32 টাকায় সে কতগুলো ডিম কিনেছে আমরা জেনে যাবো এখন। 4 টাকায় কিনে, অবশ্য ঠিক আছে? জি স্যার। একটু সহজ করে দিলাম। হ্যাঁ, 4 টাকায় কিনে একটি, তুমি বলবে স্যার 1 টাকা কিনে একটি ডিম কিনে 4 টাকায়, সেটা লিখলে না কেন? কারণ চেয়েছি কি জানো? ওই লোকটি কয়টি ডিম কিনেছে, ডিমটা চেয়েছে, এই জন্য ডিম আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে 4 টাকায় কিনে একটি ডিম। এবার 32 টাকা কিনে কতটা ডিম দেখি? 32 টাকায় কিনে কি করবো আমরা? এই 32 কে ভাগ দিব কত দিয়ে? 4 দিয়ে। এত দিয়ে, তাই না? এখন আমরা কি করবো? 32 কে 4 দিয়ে ভাগ দিই। 32 কে 4 দিয়ে ভাগ দাও, 4 8 32। উত্তর কি হবে? 8টি ডিম। উত্তর 8টি ডিম। আমার মনে হয় এটা ইজি হলো। হ্যাঁ, জি, থ্যাংক ইউ মাহফুজ, তুমি ব্যাপারটা ইজি করে দিয়েছো। ঠিক আছে, এরপর আরেকটা অঙ্ক আমরা করাবো, সেটা হচ্ছে 10 এর 3, 73 পৃষ্ঠা 10 এর 3। দেখো 73 পৃষ্ঠা যাবা, 10 নম্বরের মধ্যে আবার 3 আছে, ওটা একটু পড়াই। একটি শ্রেণী কক্ষে 24 জন শিক্ষার্থী আছে। আমাদের টোটাল স্টুডেন্টস হচ্ছে 24 জন। যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে, তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? ওই যে আবার দেখো কি চেয়েছে? বেঞ্চ চেয়েছে। তাহলে একটি বেঞ্চে কয়জন বসে? 4 জন। তাহলে 4 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, তাহলে 24 জন শিক্ষার্থী বসে কয়টি বেঞ্চে? ভাগ করে ফেলি। 4 জন শিক্ষার্থী লিখতে যদি কষ্ট হয়, লিখবে 4 জন বসে, তাও হবে। 4 জন বসে কয়টা? একটি বেঞ্চে। একটি বেঞ্চ। ভালো করে শিক্ষার্থীদের বাঁচিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। 4 জন বসে একটি বেঞ্চে। এবার 24 জন বসে, ক্লাসে কতজন আছে? 24 জন। 24 জন বসে, একইভাবে আমরা কি করব? 24 ভাগ 4, 4টি বেঞ্চ।
একটু ইজি হলো, হ্যাঁ? জি 24 কে 4 দ্বারা ভাগ দিলে কি হবে? ভাগ করে দাও, 4 দ্বারা ভাগ করো, 4 8 4 32 24 কত? 424, 424 424। এই জন্য নামটা পড়তে হবে, কিন্তু নামটা ধরবো, কিন্তু নামটা পড়তে হবে। উত্তর কি হবে? 6টি পেজ। 6টি পেজ। কি ঠিক আছে হলো? জি হুম, 6টি পেজ হয়ে গেল। আমাদের কিন্তু কথার অঙ্ক শেষ, আর পড়াবো না কথার অঙ্ক, এগুলো করলে আমাদের মোটামুটি শেষ। আরেকটা জিনিস পড়ার ছিল, সেটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের সাথে কি ছিল? গুণের নামটা, গুণের নামটা পড়তে হবে। 10 থেকে 6, 6 নামটা মুখস্থ করবা, 7 নামটা মুখস্থ করবা, 8 নামটা মুখস্থ করবা, 9 নামটা মুখস্থ করবা, 10 নামটা মুখস্থ করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট এই নামটা মুখস্থ করলে, যে আমি এটা পারতেছিলাম না, 4 32 বলছিলাম, 424 হয়ে গেল কিন্তু। নামটা একটু শিখতে হবে। এখন লাস্ট 3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। জ্যামিতি, জ্যামিতি খুব অল্প এবং সহজ। জ্যামিতি কি আছে দেখো। জ্যামিতিতে তোমাদের জ্যামিতি আছে রেখা, বিন্দু, কোণ এবং সমকোণ। সমকোণও আছে, রেখা, বিন্দু, কোণ, সমকোণ। এখানে সুন্দর করে দেওয়া আছে কিন্তু রেখা, 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 এই যে রেখা, রেখা। তাহলে রেখা কি দেখো? রেখা লম্বা, বলতে পারো রেখা লম্বা, লাঠির মতো। বলছে বিন্দুর চলার পথকে, এই যে একটা বিন্দু, একটা বিন্দু ফেললাম, বিন্দুটা যদি আমরা লম্বা করতে থাকি টেনে, বিন্দু যেভাবে চলে, বিন্দুর চলার পথকে রেখা বলে। এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, প্রস্থটা উঁচু, প্রস্থটা নেই, বেধও নেই, হ্যাঁ? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু মিলিয়ে একটা বেধ বলে। বেধ যেটা একটা বস্তুর মতো, হ্যাঁ? যেমন ধরে কলমটার মধ্যে বেধ আছে, হ্যাঁ? এর মধ্যে অনেক কিছু আছে, এর ভিতরে যাওয়া যায়। কিন্তু রেখা শুধু লম্বাই হয়েছে, কিন্তু উচ্চতা বাড়েনি, প্রস্থ বাড়েনি, বেধও নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে রেখা, যে শুধু দৈর্ঘ্য আছে তার। শেষ। রেখা দিয়ে দাও এ এবং বি, এই যে সাজেশন শুরু করে দেওয়া আছে। রেখা শেষ। রেখার মধ্যে বিন্দুটা আগে বড় দরকার ছিল, কিন্তু আমি বলছি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেধ কিছু নাই, এটা দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নেই, বেধও নাই, ভিতরে প্রবেশ করা যায় না, কিচ্ছু নাই, এটা হচ্ছে একটা বিন্দু। শেষ। এবার হচ্ছে কোণ। কোণটা হচ্ছে, কোণের সাথে দেখবা কোনই সম্পর্ক আছে, কোণের সাথে কোনই একটা সম্পর্ক আছে। দেখো হাতটা যদি এভাবে বাঁকা করি, এরকম হয় না? এটা হচ্ছে কোণ, হ্যাঁ? দুটো রেখা যখন মিলে এক জায়গায়, এই জায়গাটা বলে কোণ। এটা সুন্দর করে বলেছে। দুটি বাহু একটি সমতল বিন্দু, একটি সাধারণ বিন্দুতে, সাধারণ মানে হচ্ছে দুজনেই এটার মধ্যে মিলেছে, এই জন্য সাধারণ। সাধারণ বিন্দুতে মিলিত হয়, হয়ে মিলিত স্থানে কোণ উৎপন্ন করে। আচ্ছা, লেখাটা সুন্দর হয়নি, এভাবে বলতে হবে যে যখন দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়, তখন তখন যা কিছু উৎপন্ন হয় সেটাই হচ্ছে কোণ। আর এখানে বলেছে তখন একটি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে সমকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখানে এই জায়গাটাতে ভুল আছে, হ্যাঁ? এটা তোমরা এটা কেটে ফেলো, হ্যাঁ? এটা আমাদের যেমন ভুল আছে, সমকোণটা দিয়ে দিচ্ছি। এটা সমকোণী ত্রিভুজ লিখে ফেলছে, নিচটা একটু কঠিন করে ফেলছে। এটা হচ্ছে সমকোণ। যদি এই যে একটা রেখা, আরেকটা রেখা যদি আঁকি, তাহলে একটা কোণ হলো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি রেখাটাকে আরেকটু উঠাই, এমন একটা জায়গায় আনানো, সোজা, একদম সোজা যখন করি, তখন যে কোণটা হয়, এই কোণটাকে বলা হয় সমকোণ। এবং এই কোণের পরিমাণ আছে 90, 90 পর একটু ফোটা দাও ডিগ্রি, এত কিছু কম বুঝবা, খালি এতটুকু বুঝে গেলে 90 ডিগ্রি বলে, 90 ডিগ্রি বলে। আর সমকোণ কি? যখন একদম সমান উপর উঠে, তখন এটাকে সমকোণ। হ্যাঁ, এখানে বইতে নিশ্চয়ই আছে যে সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণ। আচ্ছা, আমি এখন দেখছি এটা কে এই ভুলটা করেছে। তোমাদের সাজেশনে এই ভুলটা সৈয়দ আমাদের দিয়ে দিয়েছে। এখন সরি ফর দ্যাট। আমরা শেষ করলাম অঙ্ক, এবং তোমার মনোযোগ দিয়ে ক্লাসটা বারবার শোনো, বইটা সাথে রাখো। এর আগে তো ক্লাস করেছো, এবং তোমাদের ঘরে যদি শিক্ষক থাকে, মা বাবা থাকে, তাদেরও হেল্প নাও। আমার বিশ্বাস তোমরা ভালো করবে। খুদা হাফেজ।